বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোভিড-19 এই করোনাকালীন সময়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বা এর ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত রিভাইজ সিলেবাসে শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমকে সামনে রেখে আজকে তোমাদের সাথে অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয় এবং এটা কেমন হয় এর কিছু নির্দেশনাবলী আমরা এখানে দেখব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তোমাদের এই ক্লাসটি আমি কন্ডাক্ট করছি মোহাম্মদ আলমগীর হোসেন, শিক্ষক, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট তৈরি প্রণালী, আমি যে কথাগুলো বলবো আশা করি এই কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং যেভাবে আমি কিছু ছক দেখাবো তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো সেভাবে করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রথমেই তোমাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে। প্রথম নির্দেশনা হচ্ছে, আমি কিছু পড়ে যাব দ্রুত এবং যে মেইন জিনিসগুলো এগুলো তোমাদেরকে আমি চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরে তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা পরবর্তী তোমাদের ক্লাস টিচার বা তোমাদের শিক্ষকদের কাছে কথা বলে এটা সলভ করে নেবে। শিক্ষার্থীদের শিক্ষণফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা খুবই জরুরি। অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত 2020 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেও আমরা পাঠ্যপুস্তক ব্যবহার করলে চলবে। গাইড বই বা নোট বই বা বাজার থেকে এই ধরনের বই কেনার কোনো প্রয়োজন নাই। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর তোমরা তোমাদের নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট কিন্তু আবার জমা দিতে হবে। আমরা যদি তোমাদেরকে বলি অ্যাসাইনমেন্ট এটা হবে না, এটা নকল করা হয়েছে বা বই থেকে হুবহু লেখা হয়েছে, তাহলে আমরা যদি ধরতে পারি তাহলে তোমাদেরকে আবার ডেকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো আবার আমরা অবশ্যই ফেরত দেবে এবং আবার নতুন করে করা লাগবে। সো তোমরা নিজেদের নিজস্বতা এবং স্বকীয়তা এবং সৃজনশীলতা এইগুলো তোমরা বজায় রাখবে এবং নিজেরাই করবে। পরবর্তী নির্দেশনা, অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে। এটা কম্পোজ করা যাবে না বা কোনো কিছু থেকে কপি করা যাবে না, এটা হাতে লিখতে হবে। তাতে তোমাদের হাতের লেখার অনুশীলনই হবে, তেমনি তোমরা এই জিনিসটা বুঝতেও পারবে। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো প্রয়োজন হলে স্থানীয় শিক্ষা কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করা যেতে পারে, অর্থাৎ তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারো বা যিনি একজন তোমার বাড়ির আশেপাশে একজন ভালো শিক্ষিত লোক আছে তার সাথে যোগাযোগ করতে পারো। এইভাবে তোমরা যোগাযোগ করে তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা করতে পারো। আমরা 1 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ থেকে 15 ডিসেম্বর অর্থাৎ 1.5 মাস, তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের যে আমরা কিছু শীট দিয়েছি সেটা হচ্ছে 1.5 মাস অর্থাৎ 6 সপ্তাহের। প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে এবং আমরা প্রতি সপ্তাহে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো আমরা গ্রুপে দিয়ে দিব। ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দিব। আবার কেউ যদি গ্রুপে না দেখতে চাও, তোমাদের কলেজের বোর্ডে এটা টানানো থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করে তোমরা এগুলো ছবি তুলে নিয়ে যেতে পারবে। পরবর্তীতে অ্যাসাইনমেন্ট গ্রিড মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অনুসরণ করতে হবে, অর্থাৎ এটা তোমাদের এখানে ওয়েবসাইটে ঢুকলেও পাবে বা এটা আমরা প্রতি সপ্তাহে তোমাদেরকে আমরা গ্রুপের মাধ্যমে
দিয়ে দিব, টেনশন করার কিছু নাই, এগুলো আমরা অবশ্যই দিয়ে দিব। এরপরে তোমাদের যে নির্দেশনা সেটা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে শ্রেণী ওয়ারি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট বিতরণ করতে হবে। অর্থাৎ আমরা তোমাদের একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছি, বিভিন্ন ক্লাসের বিভিন্ন ডেটে এবং সময় দিয়েছি। আমরা এগুলো জমা নিব এবং এগুলো তোমাদের যে সংশ্লিষ্ট বিষয় শিক্ষক এগুলো জমা নেবেন। আমরা আশা করি তোমরা নির্দিষ্ট সময়ে জমা দিয়ে যাবে। নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করতে হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এটা তোমাদের আগেও বলেছি, আবারও বলছি যে কোনো গাইড বই থেকে হুবহু বা কোনো নোট বই থেকে হুবহু এটা করবে না। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকদের জন্য, তোমাদের গার্ডিয়ানদের জন্য, যারা গার্ডিয়ান দেখবেন, সম্মানিত গার্ডিয়ান যারা আছেন তাদের জন্য কিছু পরামর্শ এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কিছু পরামর্শ দিয়েছে, আমরা সেগুলো একটু দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করতে হবে, সম্মানিত অভিভাবকদের জন্য এটা। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিখন অর্জন যাচাই এবং কোনো কোনো ক্ষেত্রে শিখনের ঘাটতি রয়েছে তা নিরূপণ করা। তাই শিক্ষার্থী নিজে যাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনারা উৎসাহ প্রদান করবেন যে নিজেই করো। শিক্ষার্থী অনুধাবন ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত হবেন। প্রিয় সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী যেন সব সময় অ্যাসাইনমেন্ট পায় এবং তা যেন যথাসময়ে জমা দেয় তার দিকে একটু অবশ্যই খেয়াল রাখবেন এবং সেটা নিশ্চিত করবেন। নোট বই, গাইড বই দেখে যাতে না লেখে বা একজনেরটা আরেকজন যেন না লেখে, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। অবশ্যই এ থেকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিরত রাখবেন। অভিভাবকদের পরে এবারে অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী। আমি অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী কিছু নিয়ম বলে দিচ্ছি এবং আশা করি শিক্ষার্থীরা তোমরা উপকৃত হবে। এবং এই ভিডিওর শেষে অর্থাৎ এই ক্লাসের শেষে তোমাদেরকে কিছু ছক আকারে দেখাবো। এই ছকটা আশা করি তোমাদের উপকারে আসবে। অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শুরু করবে কিভাবে। সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালা আলোকে শিক্ষার্থীদের নির্ধারিত যে কোনো একটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতে দিবেন। অর্থাৎ এটা আমরা তোমাদেরকে দিয়েছি। অ্যাসাইনমেন্ট পাওয়ার পর শিক্ষার্থীদের লেখার কাজে হাত দিবে। তার আগে অবশ্যই বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে। বিভিন্ন উৎসটা কি হতে পারে সেটা হচ্ছে যে সাধারণত যে টপিকটা থাকবে এটা তাদের পাঠ্য বই হতে পারে, এটা সহায়ক বই হতে পারে, এটা ইন্টারনেট হতে পারে, এটা নিউজ পেপার হতে পারে, এটা জার্নাল হতে পারে। বিভিন্ন ওয়েতে এটা করা যায়। অ্যাসাইনমেন্ট করার জন্য তথ্যের উৎস সাধারণত শিক্ষকগণ শিক্ষার্থীদের তাদের পাঠ্য বই থেকে অ্যাসাইনমেন্ট করার কাজ দিবেন, যা শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায় বা টপিক পড়লে সহজে করে নিতে পারবেন। সাধারণত এগুলো বই দেখেই করাটাই বেটার, অর্থাৎ বইয়ের ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে এই বইয়ের ভিতর থেকে করলে বেশি সুবিধা হয় বা ভালো হয়। তাছাড়া অ্যাসাইনমেন্ট করার জন্য নিম্নোক্ত উৎস ব্যবহার করা যেতে পারে, যেটা আমি বলেছি। শিক্ষক যদি কোনো শিক্ষক কোনো মনোনীত বই দেয় সেটার দেখে সেটা করতে হতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে সহায়ক বই হতে পারে, যেমন বাংলা বইয়ের সহায়ক আরও এক বাংলা বই হতে পারে, ইংরেজি বই সহায়ক গ্রামার হতে পারে, বা বাংলাদেশ বিশ্ব পরিচয় বিভিন্ন মুক্তিযুদ্ধের বই হতে পারে, এবার সহায়ক বই হতে পারে। পত্রপত্রিকা, সাময়িকী বা জার্নাল এটা হতে পারে। তারপরে ইন্টারনেট অভিজ্ঞ জনের মতামত হতে পারে। তারপরে সংশ্লিষ্ট বিষয় অ্যাসাইনমেন্ট শিক্ষকের গাইডলাইন বা সংসদ টিভির ক্লাস লেকচারও এখানে অনেকটাই সহায়তা করবে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে। লেখার শুরুর আগে যা করতে হবে সেটা হচ্ছে
যে প্রথমে জানা উচিত অ্যাসাইনমেন্ট অনেকটা গবেষণাপত্রের মতো। তোমাদের সংগৃহীত তথ্য এবং বাস্তবতা মিলিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। অর্থাৎ দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমাদের সংগৃহীত তথ্যটা বাস্তব হতে হবে, অর্থাৎ যে বিষয়টা তুমি লিখবে সেটা যেন বাস্তব হয়। যেমন ধরা যাক তোমাদের একটি অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয় সমূহের প্রশাসন ব্যবস্থা। এটি পর্যালোচনা করতে হবে, একটি পর্যালোচনা করতে হবে। এই পর্যালোচনা এটা একটা বিষয়। এখন এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে অবশ্যই অবশ্যই এটা সরজমিনে দেখতে হবে যে আসলে কি অবস্থায় আছে। এর বিষয় হলো এই বিষয়ে আপনি যতটা সাহায্য পাবেন আপনার সংগৃহীত তথ্য হতে তার চেয়ে বেশি পাবেন বাস্তবতা থেকে। বাস্তবতা মানে যে বিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থার পর্যবেক্ষণ করা হবে সেই বিদ্যালয়ে যেতে হবে, যে দেখতে হবে যে তাদের নিয়ম কানুনগুলো কি। তাহলে এখানে লেখার বিষয় হচ্ছে এখানে বাস্তবতা, অর্থাৎ এখানে যে সেটাকে বাস্তবে দেখাটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আরো হতে পারে স্কুলগুলোর প্রশাসন বা সরকারের শিক্ষা সংক্রান্ত প্রশাসন হবে তোমাদের উৎস, লেখার ধরন হবে অন্যরকম। অর্থাৎ আমি একটা জিনিস দেখলাম আর একটা জিনিস পড়লাম, দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে যে জিনিসটা দেখলাম সেটা বাস্তবে আমি লিখতে পারবো এবং সেটাকে বিশ্লেষণ করা সহজ হবে। কিন্তু একটা জিনিস আমি শুধু পড়লাম, আমি কিছু বুঝলাম না, তাহলে কিন্তু সেটা বাস্তবতা নাই। অ্যাসাইনমেন্ট কিন্তু চাই বাস্তবতাকে ধরে রাখতে, সত্যনিষ্ঠ বস্তুটাকে ধরে রাখতে এবং শিক্ষার্থী বুঝলো বা বুঝবে এরকম কিছুকে ধরে রাখতে। এখানে আসবে যেমন এটাকে যদি অ্যানালিসিস করি, বর্ণনা করতে হবে, সচিত্র ব্যাখ্যা, অর্থাৎ আমি দেখলাম, বিশ্লেষণ করতে হবে এবং সমাধান দিতে হবে। যদি কোনো সমস্যা থাকে সমাধান দিতে হবে, উন্নত বিশ্বের উদাহরণ দিতে হবে যে এই বিশ্বের এই দেশের মাধ্যমিক বিদ্যালয় সমূহ প্রশাসন ব্যবস্থা এরকম, এটা করলে ভালো হয়, এটা এইভাবে করলে হবে না, ঠিক এইভাবে এর উদাহরণ দিতে হবে। আবার আরেকভাবে হতে পারে প্রশাসনের ভূমিকা হতে পারে, যে প্রশাসনের ভূমিকাটা কি, শিক্ষকদের ভূমিকা কি, একটি প্রতিষ্ঠান চালাতে গেলে শিক্ষকদের ভূমিকা কি, শিক্ষার্থীর ভূমিকা কি, তারপরে সুপারিশ করতে হবে যে এটা এই করলে ভালো হয়, এই করলে খারাপ হবে না। শিক্ষার্থী তোমাদের অ্যাসাইনমেন্টের রূপলেখা হবে, এটা একটু দ্রুত চলে যাচ্ছে কারণ এটা অনেক গভীর বিষয়। অ্যাসাইনমেন্টের রূপলেখা সর্বজন স্বীকৃত কোনো কাঠামো নেই। কিভাবে হবে এটা না, এক একজনেরটা এক এক রকম হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে তাদের নিজস্ব রূপলেখা বা কাঠামো থাকতে পারে। যেমন তোমাদের এই আমরা একটি কাঠামো তৈরি করার জন্য তোমাদের কভার পেজগুলো আমরা প্রতিষ্ঠান থেকে আমরা একই রকম কভার পেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা প্রতিষ্ঠান থেকে এগুলো সংগ্রহ করবে একই রকম কভার পেজ। অন্যরকম কভার পেজ হলে সেটার রূপলেখা চেঞ্জ হয়ে যায়। আপনার প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য যদি নির্দিষ্ট কোনো রূপলেখা থাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তোমাদেরকে অবশ্যই তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো তোমরা কভার পেজগুলো আমরা কলেজ থেকে দিয়েছি এগুলো তোমাদেরকে নিতে হবে। তবে সাধারণভাবে যে বিষয়গুলো লিখতে হবে সেটা হচ্ছে যেমন ভূমিকা, সমস্যার একটি সুনির্দিষ্ট বর্ণনা থাকবে, অ্যাসাইনমেন্টে ব্যবহৃত শব্দ বা পদগুলোর সংজ্ঞা থাকবে, যে বিষয়টা চাচ্ছে তার সংজ্ঞাটা দিতে হবে। সমস্যা বা অ্যাসাইনমেন্টের সীমাবদ্ধতা এখানে লিখতে হবে। আমি কতটুকু লিখব তার কিন্তু একটু ভেবে নিতে হবে। আমি লিখতেই থাকলাম 5, 7, 10, 20 পৃষ্ঠা, আসলে কোনো বিষয়বস্তু থাকলো না, এটা হবে না। তাৎপর্য এবং পটভূমি এর মধ্যে থাকবে। অবশ্যই যে প্রশ্নটা চাইবে সেটার তাৎপর্য থাকতে হবে। এখানে আনুষঙ্গিক বইপত্রের পর্যালোচনা থাকতে পারে, সমস্যা বা বিষয়টি পরিধি বর্ণিত হতে পারে, ভূমিকা পুরো অ্যাসাইনমেন্ট সম্পর্কিত মোটামুটি একটি ধারণা থাকবে। তোমরা যে অ্যাসাইনমেন্টটা করবে এই অ্যাসাইনমেন্টটা সম্পর্কে তোমার যদি পুরোপুরি ধারণা না থাকে তাহলে তুমি অ্যাসাইনমেন্টটা করতে পারবে না বা তুমি এটা বুঝবে না। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে মূল অংশ। এই অংশে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টি উত্তরণ ঘটবে, অর্থাৎ যে মূল বিষয়টা থাকবে, মূল অংশটা যেটা থাকবে এটা হচ্ছে যুক্তিতর্ক দিতে হবে, বই সাদৃশ্য, বিভিন্ন ধরনের পয়েন্ট আকারে তোমার লিখলে বেশি ভালো হয়। ভূমিকায় বর্ণিত সমস্যাটির
প্রগতিশীল সমাধানের জন্য এখানে বিস্তারিত লেখা হয়। পুরো অ্যাসাইনমেন্টের মূল অংশ এখানে উপস্থাপিত হবে। এই অংশটিকে সচল রাখার জন্য কোনো অপ্রাসঙ্গিক বিষয় হারিয়ে গেলে চলবে না, অর্থাৎ অপ্রাসঙ্গিক কোনো বিষয় লেখা যাবে না। এখানে পর্যালোচনা, গবেষণা, নির্বাচিত বিষয়টির ফলাফল উপস্থাপন করবে। তাহলে আমরা এখানে কয়টি বিষয় পেলাম? 4টি বিষয়। দেখো আমি আরেকবার চলে যাচ্ছি। 4টি বিষয়, 3টি বিষয়। একটা হচ্ছে ভূমিকা, লেখার ভিতরে থাকবে ভূমিকা, মূল অংশ এবং উপসংহার। তাহলে ভূমিকা, মূল অংশ এবং উপসংহার, এটাকে মাথায় রেখে তোমাকে অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এতে সমস্যার সমাধান, সুপারিশ, পথ নির্দেশক থাকতে পারে, সাথে সাথে সুপারিশও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্টের শিরোনামটা কিভাবে হবে? দেখো, অ্যাসাইনমেন্টের শিরোনামটা যেভাবে হবে, এই শিরোনামটা কোথায় থাকবে এটা আমি পরবর্তীতে তোমাদেরকে একেবারে শেষে আমি আলোচনা করে দিব, যে একটি অ্যাসাইনমেন্টের কয়টা পৃষ্ঠা থাকবে, কিভাবে লিখতে হবে, এটা আমি আলোচনা করে দিব। অ্যাসাইনমেন্টের বিষয়গুলো থাকে বিষয়ের নাম, তারপরে লেখকের নাম, তারপরে শিক্ষকের নাম, তারপরে কোর্সের নাম। তোমাদের কোর্স তো এখানে নাই। বিভাগের নাম, এখানে বিভাগের নাম নাও থাকতে পারে, বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম। তারপর হচ্ছে লেখা জমা দেওয়ার তারিখ। আমি তোমাদের এই বিষয়ে একেবারে ভিডিও শেষে তোমাদের বিষয়বস্তু নিয়ে আমি বা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হবে এই ব্যাপারে একটা বাস্তব আমি চিত্র তুলে ধরব। আচ্ছা, অ্যাসাইনমেন্টের প্রয়োজনীয় কিছু বিষয়। অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, শিরোনাম পৃষ্ঠার পর বিস্তারিত সময় সূচিপত্র দিতে পারেন। অর্থাৎ শিরোনাম, একটা কভার পেজ থাকবে, একটা শিরোনাম থাকবে, একটা সূচিপত্র থাকবে, তারপরে লেখা শুরু করতে হবে। তারপরে অ্যাসাইনমেন্টের এটার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অ্যাসাইনমেন্টের লেখা হবে অনেকটা গবেষণাধর্মী, এটা আমি তোমাদেরকে বলেছি। লেখার ভাষা গুরুগম্ভীর হবে না, অর্থাৎ খুব সাধু ভাষা দিয়ে একেবারে করে ফেললাম, এটা না। অ্যাসাইনমেন্ট লিখতে গবেষকের মন কিংবা অনুসন্ধিৎসু মনে লিখতে হবে। গ্রুপ স্টাডি করে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে, অর্থাৎ 2-3 জনে মিলে একসাথে গ্রুপ স্টাডি করে লিখতে পারবে, তবে কারোর সাথে কারোর অবশ্যই মিলবে না। শুধু নম্বর পাবার জন্য নয়, বাস্তবতা তুলে ধরতে যথাসম্ভব সুন্দর উপস্থাপনা প্রয়োজন। আপনার শিক্ষক যে বিষয়টি চাচ্ছেন সেটি আপনি কিভাবে এনেছেন দেখুন, অর্থাৎ এটা দেখতে হবে। অ্যাসাইনমেন্টের হতে পারে তোমাদের সৃজনশীলতার প্রকৃষ্ট অবশ্য দৃষ্টান্ত, কারণ এগুলো দেওয়া হয়েছে শুধু বই থেকে উঠানোর জন্য না, এটা তোমাকে বুঝতে হবে তোমাকে এটা লেখা শিখতে হবে, তোমার চিন্তা কাজে লাগাইতে হবে, চিন্তাশীল অবস্থায় লিখতে হবে তোমাকে। শিক্ষার্থীদের তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা এখানে আমি বলছি। দেখো, 1 নভেম্বর হতে তারিখ হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসের নির্দেশনা মতো প্রত্যেক শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে। 1.5 মাস ব্যাপী এটা মূল্যায়ন চলবে। 1.5 মাস, আমি তোমাদের আগেই বলেছি, এই 1.5 মাস প্রত্যেক শিক্ষার্থী নিজ ঘরে অবস্থান করবে এবং মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ নিশ্চিত করবে। তোমাদের একটা অ্যাসাইনমেন্টের জন্য 10 মার্কস আমরা এটা বার্ষিক পরীক্ষার সাথে যোগ করব আশা করছি। সো তোমাদের যাতে ভালো হয় এটা সেভাবে তোমরা চেষ্টা করবে। উক্ত সময় কেউ বাড়ির বাইরে আত্মীয় স্বজনের বাড়িতে কোনো ক্রমে যাওয়া চলবে না, অর্থাৎ একটি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট করতে গেলে এটা যদি তুমি নিয়ে গবেষণার মতো করো তাহলে তোমার বাইরের চিন্তা করার কোনো সুযোগ নাই। মূল্যায়ন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে তা হলো, কি আমাদের গুছিয়ে রাখতে হবে। ভালো করে দেখো, A4 সাইজের কাগজ, অর্থাৎ এরকম A4 সাইজের কাগজ, এরকম A4 সাইজের, এবং সেটা একটু মোটা হবে। এবং এই A4 সাইজের কাগজগুলো কতগুলো লাগবে সেটা পরবর্তীতে লেখার উপর নির্ভর করবে যে কতগুলো আমাদের প্রয়োজন হবে। খাতার কভার পৃষ্ঠা বিদ্যালয়ের নাম, এটা কভার পৃষ্ঠা তোমাদের আমি দেখাবো, এবং কভার পৃষ্ঠা অলরেডি তোমরা অনেকেই দেখেছো বা নিয়েছো। নিজের নাম, শ্রেণী, রোল, শাখা, বিষয়, তারিখ, এগুলো একটু এমন একটি কলম দিয়ে লিখবে যাতে স্পষ্ট হয় এবং স্পষ্ট লিখবে। বাংলা লিখলে সব বাংলা লিখবে, ইংলিশে লিখলে সবই ইংলিশে লিখবে।
প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে খাতাটা হবে এটা প্রতিটা খাতা আলাদা আলাদা হবে, যেমন বাংলার জন্য আলাদা, বিজিএস এর জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা, এইভাবে হবে। খাতার কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না, এটা তোমরা ভালোভাবে মনে রাখবে। তোমরা এটাকে ডিজাইন করো আর যাই করো, নীল কালি সবুজ কালি তোমরা ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো প্রকারের লাল কলম ব্যবহার করা যাবে না। লাল কলম ব্যবহার করবে শুধু টিচার যখন এটাকে মূল্যায়ন করবে তখন। সবগুলো খাতা একই সাইজের হতে হবে, অর্থাৎ A4 সাইজ। ওখানে উপরে বলে যাচ্ছে A4 সাইজ, এখন তুমি লিগ্যাল সাইজ, লেটার সাইজ এগুলো করলে এটা হবে না, এগুলা A4 সাইজের হতে হবে। হাতের লেখা সুন্দর পরিষ্কার হতে হবে। শিক্ষার্থীরা, এটা একটি বড় বিষয় যে সময় কিন্তু 1 সপ্তাহ, 3টা অ্যাসাইনমেন্ট, ছোট ছোট। আমি যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এগুলো কিন্তু ছোট ছোট লেখা, 1, 2, 3 পৃষ্ঠার ভিতরে এটা হয়ে যাবে। তো 1, 2, 3 পৃষ্ঠা যদি হয়ে যায় তাহলে তোমাদের লেখাগুলো আস্তে আস্তে লিখবে, ধীরে ধীরে লিখবে এবং সুন্দর এবং সাবলীলভাবে লেখার চেষ্টা করবে। অন্যজনের থেকে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না, এটা আগেও বলেছি, বারবার বলেছি। যদি মিলে যায় সেটা বাদ যাবে। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে যাতে তোমার শিক্ষণফল প্রতিফলিত হয়, অর্থাৎ তোমার যে জ্ঞানটুকু আছে তোমার জ্ঞান দিয়েই কিন্তু এটাকে তৈরি করতে হবে। তুমি আরেকজনেরটা দেখে লিখলে, আরেকজনেরটা তুমি কপি করলে, এই কপিগুলো করা যাবে না। শিক্ষকের দেওয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে। আমরা তোমাদেরকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন তারিখ দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি তারিখগুলো। এই খাতাগুলো ওই তারিখেই জমা দিতে হবে এবং তোমাদের যে সাবজেক্ট টিচার থাকবে এই সাবজেক্ট টিচারের কাছেই জমা দিতে হবে। তোমাদের রুম বলে দেওয়া আছে, কোন রুমে জমা দিবে, কয়টার সময় জমা দিবে। ওকে, জমাদানের ব্যর্থ জন্য কোনো প্রকার সুপারিশ, অনুরোধ বা আবেদনপত্র গ্রহণ করা হবে না। তোমাদেরকে অবশ্যই নির্দিষ্ট সময় জমা দিতে হবে, এরপরে জমা দেওয়া যাবে না, বা কোনো সুপারিশ করা যাবে না, কোনো অনুরোধ করা যাবে না, কোনো আবেদন করা চলবে না। এরপরে দেখো তোমাদের যে কিভাবে তৈরি করবে তোমরা, এটা একটু ভালো করে দেখো। প্রথমে যে কভার পেজটা দেবে, কভার পেজটা হচ্ছে এরকম, এটা কলেজের পাওয়া যাবে, এই কলেজের থেকে তোমরা সংগ্রহ করবে। এই কভার পেজের এখানে দেখো আমি দিয়েছি, এখানে সাবজেক্ট লেখা আছে, যেমন এখানে সাবজেক্ট লেখা আছে যে বাংলা, সাবজেক্ট লিখলা বাংলা, অ্যাসাইনমেন্ট 1। এখানে কি অ্যাসাইনমেন্ট দিয়েছে, ধরো এখানে দেওয়া আছে ক্লাস 7 এর কাবলিওয়ালা গল্প, তাই এখানে লিখতে হবে কাবলিওয়ালা। এখানে সাবমিটেড টু, কোন টিচার এটা সাবমিট করতে বলেছে, অর্থাৎ বাংলা তোমাদের কোন শিক্ষক এই বাংলা সাবজেক্টটা পড়ায় তার নাম লিখতে হবে, তার নাম লিখতে হবে সুন্দর করে এবং জেনে শুনে নাম লিখবে। শুধুমাত্র অর্ধেক নাম লিখে রাখলাম টিচারের, এটা হবে না কিন্তু। আবারও বলছি, এটা কিন্তু আমরা জমা নিব না, শিক্ষকের নাম পুরোপুরি লিখতে হবে। সাবমিটেড বাই, এখানে লেখা আছে সাবমিটেড বাই, এখানে তোমার নাম লিখতে হবে, তোমার শ্রেণী, সেকশন এবং রোল নাম্বার। এবং এখানে মনে রাখতে হবে এই ডেটটা, আমি এখানে যে ডেটটা আমি দিব এই ডেটটা অবশ্যই যেদিন জমা দিবে, এটা আমি যেদিন খাতা তৈরি করলাম সেই ডেট হলে হবে না, আমি যেদিন জমা দিব অবশ্যই ওই ডেটটা এখানে হতে হবে। এটা হলো কভার পেজ, এটা তোমরা কভারে রাখবে। এরপরের যে আরেকটা পেজ তৈরি করবে সেটা হচ্ছে শিরোনাম। শিরোনাম তোমরা এখানে শিরোনাম কথাটা লিখতেও পারো, আবার না লিখলেও চলবে। আমি দেখো তোমাদের একটু দেওয়ার চেষ্টা করেছি। এখানে তোমরা যেটা লিখবে এটা সাইন পেন দিয়ে, কালার পেন দিয়েও লিখতে পারো। এখানে বিষয়ের নাম, কোন বিষয়টা তোমরা লিখছো, পাঠ বা অধ্যায়টা তোমরা লিখবা, শিক্ষার্থীর নাম, তোমার নাম এবং শিক্ষকের নাম, এটা অবশ্যই এখানে লিখতে হবে। আর লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটা তোমরা যদি মনে করো যে স্যার আমরা একটু কালার পেন দিয়ে লিখবো বড় করে, আর একটু নিচে, আর একটু এখানে আছে তার একটু নিচেও লিখতে পারো। জমাদানের তারিখ এটা মিডিলে লিখলে আর একটু সুন্দর দেখা যায়, অর্থাৎ এই পৃষ্ঠাটা সুন্দর দেখানোর জন্য তুমি যে বিষয়টা বা বিষয়গুলো
অবলম্বন করতে চাও তোমরা করতে পারবে। তাহলে আমরা প্রথমে একটা পৃষ্ঠা আমরা কলেজ থেকে সংগ্রহ করলাম। এই পৃষ্ঠাটা তোমাদের তৈরি করতে হবে। এখানে কোনো পেজ নাম্বার থাকবে না। দেখো এখানে কোনো পেজ নাম্বার নাই। এরপরে আরেকটা পেজ থাকবে, সেটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্র তার মানে প্রথমে গেল কভার পেজ, তারপরে আরেকটা শিরোনাম পেজ, এবার হচ্ছে সূচিপত্র। তাহলে সূচিপত্রটা কিভাবে তোমরা করবে দেখো। সূচিপত্র এরকম শক করবে, বড় করে এখানে সূচিপত্র লিখবে, তারপরে পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে এখানে শক করবে। এখানে ক্রমিক নাম্বার, অর্থাৎ আমাকে যদি 2টা প্রশ্ন দেয় তাহলে 2, যদি 3টা প্রশ্ন দেয় তাহলে 3, যদি 10টা প্রশ্ন দেয় তাহলে 10টা, এবং কোন পৃষ্ঠায় আছে এইগুলো তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ক্রমিক নাম্বার, অধ্যায় বা পাঠ, কোন অধ্যায় বা কোন পাঠ থেকে আমাদের দিয়েছে, এই বিষয়টা আমাদের কি। এখানে দেখা গেল যে এইটা আমাদের বিষয়টা বলতে এখানে প্রশ্নের বিবরণ। এখানে বিষয়টা হচ্ছে ধরো বাংলার প্রশ্ন, বাংলা তো বিষয়টা আগেই লেখা আছে, এখানে হচ্ছে প্রশ্নের বিবরণ। এই প্রশ্নের বিবরণটা এখানে লিখতে হবে। এটা কত পৃষ্ঠায় আছে তোমাদেরকে ভালোভাবে বলছি এবং মনোযোগ সহকারে শোনো, কারণ আমাদের এই সূচিপত্র পর্যন্ত কোনো পেজ নাম্বার পড়বে না। এখানে সবসময় 1 পেজ হবে, 1, অর্থাৎ এর পরে অ্যাসাইনমেন্ট শুরু করব ওইটাই পেজ নাম্বার দিতে হবে আমাদের, পেজ অবলিক পাতা। তাহলে আবারও বলি, এখানে আমরা প্রথমে ছিল কভার পেজ, তারপরে ছিল হচ্ছে শিরোনাম এবং সূচিপত্র। এগুলো সবই কিন্তু হাতে করতে হবে তোমাদের হাতে ছক কেটে করতে হবে, কম্পোজ করলে হবে না। শুধুমাত্র কভার পেজটা আমরা কম্পোজ দিয়েছি, ওটা ছাড়া আর কোনো পেজ কম্পোজ করা যাবে না। কেয়ারফুল, কারণ সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা আমাদেরকে হাতে লিখতে হবে। সম্পূর্ণ অ্যাসাইনমেন্টটা আমাদেরকে হাতে লিখতে হবে। আস্তে আস্তে লেখো, বুঝতে পেরেছো? এরপরে আমাদের যে পেজটা আসবে সেটা হচ্ছে যে দেখো এখানে পেজ নাম্বার আমি 1 দিয়েছি, কর্নারে 1 নাম্বার পেজ দিবে, এরপরের পাতা 2 নাম্বার দিবে, তারপরে এখানে পাতাও দিতে পারো, পেজও দিতে পারো। এখান থেকে অ্যাসাইনমেন্ট শুরু। তাহলে আমার এর আগে কভার পেজ, শিরোনাম এবং সূচিপত্র গেল, তারপরে আমার কি হবে? অ্যাসাইনমেন্ট শুরু হবে, অর্থাৎ যে প্রশ্নটা চেয়েছে তার উত্তর শুরু হবে। প্রশ্নটা এখানে লিখতেও পারো, আবার না লিখলেও চলবে, কারণ ইন্ডেক্সে আমাদের আছে। অ্যাসাইনমেন্টের উভয় পৃষ্ঠায় লেখা যাবে না, অর্থাৎ অ্যাসাইনমেন্টের নিয়ম হচ্ছে যে এই যে কাগজটা, এই কাগজটার এক পাশে লিখতে হবে এবং উপরে 1 ইঞ্চি, বাম পাশে 1.5 ইঞ্চি অবশ্যই তোমাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ এটা যখন আবার স্ট্যাপলার মারবে বা এটাকে আবার টেপ দিয়ে বাইন্ডিং করবে, তখন কিন্তু এটা অনেকটা জায়গা চলে যাবে। এই জন্য এখানে অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চি তোমাদের ছেড়ে দিতে হবে, আর উপরে 1 ইঞ্চি, এটা মনে রাখতে হবে সব সময়। এবং এখান থেকে 1 পৃষ্ঠায় লিখলাম, কিন্তু ব্যাক পৃষ্ঠায় লেখা যাবে না। এখান থেকে একটা শেষ হয়ে গেল, আরেকটা পৃষ্ঠা নিতে হবে। আরেকটা শেষ হলে যদি অর্ধেকে চলে যায়, দ্বিতীয় প্রশ্ন শুরু করার জন্য আবার অন্য পৃষ্ঠায় চলে যেতে হবে। আবারও বলি, ধরো একটা পেজে তুমি লিখে আরেকটা পেজের এই পর্যন্ত লেখা হলো, তাহলে এই পর্যন্ত লিখে একটা দাগ দিয়ে দেবে তোমরা। আরেকটা প্রশ্ন লিখতে গেলে আবার নতুন পেজ নিয়ে আবার সেখান থেকে লেখা শুরু করবে। আর যদি 1 পেজে কোনো শেষ হয়ে যায় তাহলে 1 পেজে শেষ হয়ে যাবে, দ্বিতীয় পেজে আরেকটা লিখবে। ঠিক পেজ নাম্বারগুলো এইভাবে দিয়ে পিছনে একটা কাগজ দিয়ে স্ট্যাপলার করবে। স্ট্যাপলার 3টা স্ট্যাপলার মারবে, 1 2 3, 3টা স্ট্যাপলার করে তোমরা যদি এখানে টেপ পাওয়া যায়, এটা ওই বিভিন্ন কালারের টেপ পাওয়া যায়, এটাকে প্লাস্টিক বা বাইন্ডিং টেপ বলা হয়। 1 ইঞ্চি বাইন্ডিং টেপ আছে, 2 ইঞ্চির বাইন্ডিং টেপ আছে। এই টেপটা যদি এখানে দিয়ে সুন্দর করে মেরে দাও, তাহলে অবশ্যই এটা দেখতে সুন্দর হবে এবং মজবুত হবে। এটা দেখতে সুন্দর হবে এবং মজবুত হবে, এটাকে বলা হয় বাইন্ডিং টেপ। এটা 1 ইঞ্চি টেপ দিয়ে তুমি এখান ধরে এভাবে দিয়ে এটা মুড়ে দিয়ে দিলে এটার কাগজগুলো 3-4টা কাগজ এটা আর বোঝা যাবে না। তো আমি যেভাবে ছকগুলো দিয়ে দিলাম, আশা করি এভাবে বিভিন্ন কালারের পেন দিয়ে, তবে উত্তরগুলো সবসময় কালো কলম দিয়ে লিখবে, আর প্রশ্নগুলো তুমি এখানে বা অন্যান্য বিষয়গুলো তুমি বিভিন্ন কালার পেন দিয়ে লিখতে পারবে। তবে অবশ্যই কি ব্যবহার করতে পারবে না? কালো
তুমি লাল কলম ব্যবহার করতে পারবে না। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।